বলরাম শ্রীকৃষ্ণের দাদা, তার ছবি দেখেছেন? কাঁধে লাঙল নিয়ে, একমাত্র দেবতা। একবার বলুন ভগবান বলরাম কি। আজকে এই যে সুন্দর সভার আয়োজন হয়েছে, সভার মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের আপনাদের স্থানীয় বিধায়ক সন্তু পাল, যাকে আপনারা আগে টিভিতে দেখতেন, এখন মঞ্চে দেখছেন, আমাদের সঙ্গে আছেন। যুবক, খুবই অ্যাক্টিভ সন্তু বাবু আপনার সঙ্গে আছেন। তিনি খুব ভালো কাজ শুরু করেছেন। আপনারা ওনাকে সহযোগিতা করবেন, আপনার সুখে দুঃখে উনি থাকবেন। আমাদের ট্রাইজাক বলে যে সংস্থা আছে, যেখানে পাট জাতীয়, যে তন্তু জাতীয় যে চাষ ফসল, তার সম্বন্ধে রিসার্চ হয়। 6টি জিনিস, পাট আছে, শন আছে, ফ্লাস্ক আছে, এরকম আরো কয়েকটা বিদেশ থেকেও আসে, যেগুলো দিয়ে তন্তু থেকে আজকাল জামা কাপড় হচ্ছে, খুব ভালো লিনেনের পাঞ্জাবি পরে সেগুলো হচ্ছে। জুট থেকে তো তৈরি হয়ে গেছে জ্যাকেট প্যাকেট। তার ডাইরেক্টর গৌরব, যিনি প্রথম ভাষণ দেন, তিনি আমাদের বাঁকুড়ার লোক, চাষির বাড়ির ছেলে, খুব ভালো চাষবাস জানেন আর খুব ভালো বিজ্ঞানী থেকে আরম্ভ করে ভালো অ্যাডমিনিস্ট্রেটর। আমি 2 বছর ধরে ওনার সঙ্গে কাজ করছি। ওনার খুব চিন্তা যে বাংলার পাট শিল্প কি করে জীবিত হবে, আরো লাভ হবে চাষিদের। তিনি নিজে এসেছেন, বন্ধু মানুষ, তাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে মাননীয় বিজ্ঞানী এসেছেন, রঞ্জন নায়ক, উড়িষ্যার লোক, তিনি আমাদের এখানে এইসব নিয়ে রিসার্চ করছেন। আমাদের এডিএম এসেছেন, তিনি আপনাদের অভিভাবক, সুখে দুঃখে থাকবেন। আর একজন বিশিষ্ট ব্যক্তি যিনি পেছন থেকে সাহায্য করছেন, শ্রী সঞ্জয় কাজারিয়া, তিনি শিল্পপতি। 4টে জুট মিল আছে, শুধু তাই নয়, আরো যত জুট মিল আছে তার সঙ্গে, যাতে জুট শিল্প ভালো চলে, জুট চাষিরা যাতে লাভের মুখ দেখেন, তার জন্য জুট চাষ কমে যাচ্ছিল, পাট চাষ। গত 2 বছর ধরে আমরা সবাই মিলে মিলিতভাবে চাষিদেরকে বলছি আপনারা চাষ বাড়ান, কারণ আমরা জানতাম এর আগে সরকার যে সহায়ক মূল্য দিত সেটাও চাষিরা পেতেন না। এখন প্রায় 6,000 টাকা দিচ্ছে সরকার, কিন্তু এবারে জুট 18,000 19,000 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে। এর আগে কোনোদিন 50 বছর হয়নি, এটা প্রথমবার হয়েছে। তো তাতে সঞ্জয় জি বলেছেন যে আমরা বীজও দেবো, আমরা বিষও দেবো, এবং দিচ্ছেন। এই যে এত ভালো, এবার দেখলাম 12 ফুট 14 ফুট পাট গাছ হয়েছে, খুব ভালো চাষ হয়েছে, দামও ভালো আছে। আপনারা যারা চাষ করেন নিশ্চয়ই লাভবান হবেন, তাকেও ধন্যবাদ জানাই। এবং এই সমস্ত এখানকার স্থানীয় সুধী কৃষকবৃন্দ, কৃষক পরিবারের মানুষরা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বাবা তারকেশ্বরের কৃপায় যেন সবার উপরে বর্ষায়, নতুন সরকার, নতুন বছর যেন ভালো কাটে, সেই কামনা করি। আমরা জুট চাষ বাড়াবার জন্য, মানে পাট চাষ, গত 2 বছর ধরে এখানে আসেনি, কিন্তু উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মানে ব্যাপক চাষ হয়। সেখানে লোকেরা চাষ বন্ধ করে দিচ্ছিল, কারণ বছরের পর বছর ক্ষতি হচ্ছে। যেমন আমাদের এখানে আলু চাষ হয়, ক্ষতি চলে। এবারে এত আলু চাষ হয়েছে, বাইরে না গেলে আলু ক্ষতি হয়। প্রায় 90 লক্ষ মেট্রিক টন আলু হয়েছে। আমাদের এখানে ম্যাক্সিমাম 60 লক্ষ মেট্রিক টন আমাদের বাংলায় খরচা হয়, খাই দেয়। বাকি কোথায় যাবে? আশেপাশে রাজ্যে সামান্য। আমাদের রাজ্য কয়েক বছর বন্ধ করে দিয়েছিল সরকার আলু বাইরে যাওয়া, ফলে লোকেরা অন্য জায়গাতে আলু কিনছে, নিজেরা চাষ করছে। ঝাড়খণ্ড, উড়িষ্যায় মার্কেট নাই। উত্তরবঙ্গের আলু বিহারে যায়, উত্তর পূর্বাঞ্চলে যায়, সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমাদের সরকার এসে ভাবছে ব্যবসায়ীদের কিছু ভর্তি দেওয়া কথা, যাতে অন্য রাজ্যে নিয়ে আলুটা বিক্রি করতে পারে। ঠিক সেরকম পাট আমাদের অর্থকরী ফসল। পাট চাষ বাংলায় খুবই প্রচলিত। বহু বছর ধরে আমরা পাট চাষ করে ইংরেজরা নিয়ে ব্যবসা করতো। আজকে হেস্টিংস জুট মিলে গেছিলাম আমরা, সঞ্জয় বাবু, গঙ্গার ধারে, সেটা ব্রিটিশদের মিল ছিল। তিনি সেই মিল এখনো চালাচ্ছেন, মডার্নাইজ করছেন, যাতে পাট শিল্প থাকে। শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, মিল মালিক, এই সব মিলিয়ে যে পরিবার পাটের, সেটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, জীবিত রাখতে হবে, চোখে রাখতে হবে। আমি গত বছর গেছিলাম উত্তর চব্বিশ পরগনা হাওড়াতে, একটা মিটিংয়েতে একজন চাষি বললেন যে আমি 20 বিঘা পাট চাষ করতাম। আমি এখন কত বলে 1 বিঘাও করি না। কেন? বলে কত ক্ষতি করবো, ক্ষতি পেয়ে যায়, মজুরিও পাই না।
তাই বন্ধ করুন। আমি বললাম না, আপনি চাষ করুন, শুরু করুন, আবার দাম বাড়বে। তো ভগবানের ইচ্ছা হয়েছে, বাংলাদেশ থেকে প্রচুর পাট আসলো, ওটা বন্ধ করেছে সরকার। বলে এবারে আমাদের দাম দ্বিগুণ হয়েছে, 10 বছরের লাভ একসঙ্গে পেতে পারি আমরা। তা আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো, যারা পাট চাষি বা চাষ করতেন, সবাই পাট চাষ করুন। কারণ পাটের লাভ আমরা দেখবো, পাটের চাষও ভালো, যেমন এবার আলু চাষ ভালো হয়েছে, এবার পাটের চাষও ভালো, ফসল ভালো হয়েছে, আর দামও ভালো আছে। এবারে যেটা বিশেষ, আমরা পাট বুনে ছোট গাছের শাক খেতাম, পাটের শাক বিক্রি হতো। পাট বড় হলে তার তন্তু, সেটাই আমাদের আসল ইনকাম করি। পাট গাছের তারপরে ধোয়ার পরে তার প্যাকেটে বিক্রি হতো, তার তন্তু বিক্রি হতো। এখন তার সঙ্গে যুক্ত হবে কার্বন ডেটিং। আমরা জানি পাট বা আলুর মতো ফসল সবসময় আপ ডাউন করে, কোনো বছর তার স্থায়ী ধান থাকে, যেমন ধানও তাই। চাষি বেশি চাষ করলেও ক্ষতি, কম চাষ করলেও ক্ষতি। সেই জন্য যাতে তার সাইজ, তার মান থাকে, মূল্য থাকে, সে চেষ্টা যেমন সরকার করবে, সেরকম চাষ যদি নিরন্তর বাড়ে চেষ্টা হবে। আগে পাট দিয়ে কি হতো, বস্তা হতো, আর অন্য কিছু একটুখানি এরকম উপরে চাঁদোয়া ফাঁদোয়া হতো, বেশি ব্যবহার ছিল না। যে প্লাস্টিকের ব্যবহার বাড়তে আরম্ভ করলো, এখানে যে আলু চাষ হয়, আলুর বস্তা হচ্ছে প্লাস্টিক, বাকি যা প্যাকিং হচ্ছে প্লাস্টিকের বস্তা। সরকারও চেষ্টা করছে যত ফসল হবে সেটা যেন জুটের বস্তাতে হয়, তাহলে জুট বিক্রি হবে। সারা জিনিস থেকে জামা কাপড়, অনেক কিছু, ব্যাগ এখন সুন্দর রং বেরঙের এখান থেকে তৈরি হয়ে বিদেশে যাচ্ছে। অনেক বড় মার্কেট হয়ে গেছে বিদেশে এখন এই সমস্ত জিনিসপত্রের। সেই জন্য তারও আশেপাশে মহিলাদেরকে ট্রেনিং দিয়ে হাতের কাজ করে জুটকে অন্যভাবে ব্যবহার করে মার্কেট বাড়ানোর চেষ্টা হবে। আর যদি ধরুন আমরা 100 টন চাষ করলাম জুট, তো 50 টন তো ঠিক আছে বস্তা হবে, বাকি কোথায় যাবে 50 টন? তার জন্য অন্য মার্কেট খুঁজতে হবে, অন্যভাবে বিক্রি করতে হবে, নাহলে পড়ে থাকবে, ক্ষতি হবে আপনার। সেই জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে জুটের বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। আপনারাও বাজারে গিয়ে দেখছেন আজকাল এই যে সেলফ হেল্প গ্রুপ থেকে এমপিও গুলো বা এই প্রাইজের মধ্যে ওয়ার্কশপ আছে, মহিলাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, হাতের কাজে জুটের ব্যবহার করে, এবং সেগুলো বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে, বিভিন্ন মেলাতে বিক্রি হচ্ছে, বিদেশে সবাই। আমরাও চাইবো এইসব এলাকায় সেলফ হেল্প গ্রুপে যারা মহিলা আছেন, আমাদের বাংলায় প্রায় 12.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, তার মধ্যে অনেকগুলো চলে না, তারা লোন নিয়েছে, লোন নিয়ে ব্যবসা করার জন্য যদি ঠিকঠাক ট্রেনিং দেওয়া হয়, পাটকে ব্যবহার করে তারাও জীবিকা করবে, পাটেরও দাম বাড়বে। এই চেষ্টা সবাইকে করতে হবে। আমার প্রথমত আপনাদের কাছে বক্তব্য, যারা গ্রামে থাকেন, পাট চাষ করেন, তারা নিজের বাড়িতে নিজের জীবনে পাটের ব্যবহার বাড়ান। আপনি প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন না, আপনি লোককে পাট বিক্রি করবেন আর আপনি প্লাস্টিক ব্যবহার করবেন, লোকে যেন পাট নেবে, সেও প্লাস্টিক ব্যবহার, তাহলে যাবে কোথায় পাট? জানা তো সম্ভব, ব্যাগ থেকে আরম্ভ করে অনেক জিনিস, এখন তো চপ্পলও তৈরি হয়েছে জুটের, আমাকে দিয়েছে। নিচে সোলটা শক্ত ইউসি, তারপরে জুটের সুন্দর করে বুনে, যেমন চামড়া দিয়ে কোলাপুরি চপ্পল হতো, ঠিক সেরকম জুট দিয়ে বাড়িতে করার জন্য করতে হবে, জল লাগলে নষ্ট হবে, নাহলে ঘরে করতে পারবে। এই 4 মাস বাদ দিয়ে আমরা ব্যবহার করতে পারি, সুন্দর প্রাকৃতিক জিনিস, শরীরের ক্ষতি করে না। বিভিন্ন রকম চামড়া, প্লাস্টিক, রাবারের জুতো আমরা ব্যবহার করি, চপ্পল, সেগুলো শরীরের ক্ষতি করে, পায়ের ক্ষতি করে চামড়া, কিন্তু জুট প্রাকৃতিক জিনিস, কোনো ক্ষতি করবে না। জুটের রাইজাকে গেছি, প্রদর্শনী আছে, জ্যাকেট তৈরি হচ্ছে, জামা তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর বস্তা দেওয়া জিনিস তৈরি হচ্ছে পাট দিয়ে, সেগুলো ধীরে ধীরে বাজারে আসবে। যদি আমরা ব্যবহার না করি তাহলে মার্কেট কি করে বাড়বে, বিক্রি কি করে হবে? সেই জন্য যারা জুট চাষের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে বলবো যে আপনি আপনার জীবনে জুটের ব্যবহার বাড়ান, তাহলে জুটের কাছে পয়সা আসবে, ব্যবসা বাড়বে, বিক্রি হবে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে চালায়, জুট মিল থেকে যত বস্তা কেনা হয় সব দেশে, সব রাজ্যে যায়। আমি গেছিলাম মিলে, বড় বড় ট্রাকে লোড হচ্ছে, প্রায় হরিয়ানা যাচ্ছে,
হরিয়ানা সরকার এত লক্ষ বস্তা চেয়েছে, আর তার জন্য সেই বস্তাতে তারা ভর্তুকি দেয়। ধরুন একটা বস্তা 10 টাকা পড়বে, তো তারা 2 টাকা 3 টাকা ভর্তুকি দেবে যাতে বিক্রি হয়, যাতে ক্ষতি না হয় ব্যবসা। তো সেই জন্য সরকার চেষ্টা করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যদি ব্যবহার না করি তো জুটতে যাবে না, আমাদের জীবনে এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। কারণ প্লাস্টিক সব দিকে ক্ষতি করে। খাবারের জিনিসের সঙ্গে প্লাস্টিকের কখনো মেশানোর দরকার নেই। আমরা প্লাস্টিকের বস্তা অনেক সময় শুকনো জিনিস রাখি, ধান রাখি, চাল রাখি, আটা রাখি, অন্যান্য সবজি টবজিও রাখি, কিন্তু সাধারণ যে প্লাস্টিকের এই যে চিকচিকি বলে, পলিথিন বলে, বাজার থেকে খাবার নিয়ে আসতে হবে। অনেকে রান্না করা আলুর দম নিয়ে আসছে, ঘুগনি নিয়ে আসছে, দিয়ে খাচ্ছে প্লাস্টিক। খবরদার আনবেন না। এমনকি প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয়। এখন মানুষ সব সহজ চায়, ফটাফট চায়, শর্টকাট চায়। বাজারে বোতলে জল বিক্রি হচ্ছে, কোকা-কোলা বিক্রি হচ্ছে। যেমন কোল্ড ড্রিঙ্কসকে অ্যাভয়েড করবেন, বাচ্চাদের দেবেন না বিষাক্ত। ঠিক প্লাস্টিকের বোতলে বা সামগ্রিক খাবার যা আছে সেটা অ্যাভয়েড করুন, নিজে খাবেন না। প্রাকৃতিক ভাবে যেমন আপনাদের চেষ্টা। আজকাল দেখলাম বাজারে মাটির বোতল বিক্রি হচ্ছে, তাছাড়া তামার বোতল বিক্রি হয়, পঞ্চধাতু অষ্টধাতু বিক্রি হয়। আগে তো আমরা ঘটিতে জল খেতাম, তামার কি বলে পিতল কাঁসার বাসনও তাই ছিল, থালাও তাই ছিল। শর্টকাট করতে গিয়ে আমরা এখন স্টিলের থালায় খাই, লোহার বাসনে খাওয়া দাওয়া করতে নাই, শরীরে ক্ষতি করে। তো তখন গরিব ছিল সমাজ, আমরাও ছিলাম, কড়াইয়ের থালাতে ফেরো, টিনের থালায়, অ্যালুমিনিয়ামের থালায় খেতে, এখন পাল্টে গেছে। তো সেই জন্য যেমন ধাতুর অ্যালয় স্টিলের খাওয়া হচ্ছে, অ্যালয় মেটালের, ঠিক সেরকম প্লাস্টিককে বর্জন করা উচিত। খালি আপনার শরীর ক্ষতি করে এরকম নয়। গ্রামে গঞ্জে শহরে যত পুকুর আছে বিষাক্ত হয়েছে কেন? সমস্ত প্লাস্টিক উড়ে গিয়ে ওখানে। বাজারে যাচ্ছি, মাছ নিয়ে আসছি, সবজি নিয়ে আসছি, প্লাস্টিকটা ফেলে দিচ্ছি, ড্রেন জাম হয়ে যাচ্ছে। সরকারকে গালাগালি দিচ্ছি, দেখুন ড্রেনটা পরিষ্কার হয় না। আমরা রোজ ওখানে দেখছি। নোংরা করার অধিকার সবার, সাফাই করবে সরকার। সরকার যখন আনন্দ তখন আপনার বাড়িতে জল ঢুকে। তো সেই জন্য প্লাস্টিক ব্যবহার না করে সমস্যা থাকবে। অনেক রাজ্যে পাহাড়ে যদি যান, উত্তরাখণ্ড, হিমাচল, তারা প্লাস্টিক পুরোপুরি ব্যান করে দেয়। বাজারে আপনি প্লাস্টিক পাবেন না, হয় বাড়ি থেকে ধরে নিয়ে আসুন, না ফলে কিনে নিয়ে আসুন, দিয়ে বাজার করুন। আমাদের চেষ্টা করতে হবে জুটের সঙ্গে মিশিয়ে আজকাল জৈব এই ব্যাগ তৈরি হয়েছে, বলে বিক্রি হবে, একটু দাম বেশি, কিনে নিন, বারবার সেটা ধুয়ে নিয়ে নিন। মাছ অন্তটা সবজি ধুয়ে রাখুন, ব্যবহার করুন। আগে কিন্তু প্লাস্টিকের ব্যাগ নিয়ে যেত মাছ আনতে, ধুয়ে রেখে দিত। আমরা শর্টকাট করতে গিয়ে যেমন আমাদের চাষিদের ক্ষতি করছি, নিজের স্বাস্থ্যের শরীরের ক্ষতি করছি, পরিবারের ক্ষতি করছি, দেশের সমাজের ক্ষতি করছি। প্লাস্টিক যে আমরা সবাই বর্জন করি, গ্রামের লোক না, নিজের থেকে ডিমান্ড বাড়বে, জুটে চাষও বাড়বে, দামও বাড়বে, পয়সাও বাড়বে। তো সেই জন্য চাষের সঙ্গে যুক্ত সব জিনিসেরই দাম বাড়াতে হবে, তাহলে চাষির কাছে পয়সা বেশি আসবে। লোকে চাষ বন্ধ করে দেয়, কোনো চাষই করছে না, বহু জমি পড়ে। আমার বাড়ি মেদিনীপুরে, আমাদের আমিও চাষি ছিলেন, জমি আছে, জমিতে কেউ চাষ করে না, গোবর সারই দেয় না, জৈব সার ব্যবহার বন্ধ হয়ে গেছে। সরকার বলছে কম্পোস্ট সার তৈরি করুন, জৈব সার তৈরি করুন। আর লোক বাজার থেকে ইউরিয়া কিনে নিয়ে আসছে, পটাশ নিয়ে আসছে, গ্রোমর নিয়ে আসছে। দাম কত? এক বস্তায় আপনি যদি 300 টাকা দেন, সরকার 300 টাকা খরচা করছে, ভর্তুকি দিচ্ছে যাতে চাষি কম দামে পায়। যে ইউরিয়া আমরা ব্যবহার করি, ইউরিয়া 10% মাত্র গাছে দিতে পারে বা অন্য সারে, বাকিটা মাটিতে চলে যায়। আর মাটিতে গেলে সে মাটিটা বিষাক্ত হয়। সেই জন্য আমরা যদি জৈব সার ব্যবহার করি, তার 60, 70, 80, 90% পর্যন্ত গাছ নেবে, বাকিটা মাটির সঙ্গে মিশে থাকবে, পরে কাজে লাগবে। এই যে পাট কাটা, পাট গাছ বলা হচ্ছে কার্বন শোষণ করছে, নিজের গোড়াতে অক্সিজেন জমা করছে, নাইট্রোজেন। সে চাষ হয়ে যাওয়ার পরে অন্য ফসল করলেও সে সেটা লাভ পাবে, সেই গাছ। এরপরে যেটা লাগাবে না, তাতে সার দিতে হবে না, এতে সার দিতেই হবে না, এ বরঞ্চ আরেকটা ফসলের জন্য সার জমা করে যাচ্ছে। সেই জন্য পাট চাষ আমাদের বাড়াতে হবে। এই ধরনের ডাল জাতীয় পদার্থ, মুগ, মসুর, বিউলির ডাল, সেও নিজের গোড়ায় বাতাবরণ থেকে নাইট্রোজেন নিয়ে জমা করে যায়। সেটা আমাদের চাষ করলে লাভ হয়, বিনা এতে সারের উপরে চাষ হতে পারে।
জৈব সার ব্যবহার করা এবং এই ধরনের প্রাকৃতিক জিনিসকে ব্যবহার করা। বাংলার অর্থনীতিতে জুট একটা খুব বড় অর্থনৈতিক ফসল। জুট যদি বন্ধ হয়ে যায় সেই জায়গায় অন্য কোথায় আসবে? এবারে প্রায় 15টা নতুন জুট মিল চালু হবে, তার মধ্যে উনি নিজে 4টে জুট মিল চালু করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম যে কত লেনদেন হয় বছরে, তো বলছেন একটা জুট মিলে 400 থেকে 500 কোটি টাকা প্রতি বছর ট্রানজেকশন হয়। তো 500 কোটি টাকা মানে 15টা জুট মিলে 7500, মানে 7,500 কোটি টাকা নতুন ব্যবসা হবে পশ্চিমবাংলায়। তার মধ্যে প্রতি মিনিট 200 কোটি টাকা লেবারদের দেয়, 200 কোটি টাকা চাষিদের দেয়। সাধারণ মানুষ, চাষি আর শ্রমিক, এরা টাকাটা পাবে। আমাদের অর্থনীতি সাধারণ মানুষের হাতে টাকা এলে সে বাজারে যাবে, কেনাকাটা করবে, ছেলেপুলির পড়াশোনা করবে, জামা কাপড় কিনবে, খাওয়া দাওয়া করবে, বেড়াতে যাবে। আমাদের বাংলার অর্থনীতি চাঙ্গা হবে। তা আমাদের সেই জন্য যেমন জুট চার্ট বাড়াতে হবে, জুটের জিনিস ব্যবহার করতে হবে, অন্যান্য উৎসাহিত করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, প্রকৃতিকে যদি বাঁচাতে হয়, দূষণ যদি বাঁচাতে হয়। সেই জন্য এই চাষ লাভজনক করার জন্য নতুন বৈজ্ঞানিক পদ্ধতি আছে, যেটা ডাইরেক্টর বললেন। আপনার কোনো খরচা নেই, কোনো পরিশ্রম নেই, আপনার নাম রেজিস্ট্রি করা হচ্ছে, জিওট্যাগ করা হচ্ছে। আপনি যা করছেন সেটাই করুন, প্রতি হেক্টরে আলাদা একটা টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে। আজকে বিশেষভাবে এই সচেতনতা লেখার জন্য এই প্রোগ্রাম করা হয়েছে। আমাদের চাষিরা তো খবর রাখেন না, দুনিয়াতে কোথায় কি হচ্ছে, কি রিসার্চ হচ্ছে, কি বিজ্ঞানের ব্যাপার, চাষিদের প্রশিক্ষিত করার কোনো চেষ্টাও নেই। আজকে যেমন আমরা এসেছি, এরকম বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের সভা করে চাষিদেরকে আধুনিক ভাবে চাষ করার কিছু না কিছু শেখাবার চেষ্টা হয়। এছাড়াও বিভিন্ন দপ্তরে ট্রেনিং হয়, বহু জায়গায় মাটি পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে। আমি যখন এমপি ছিলাম আমাদের মেদিনীপুরে, এদের একটি সংস্থা আছে, মানব কল্যাণ সমিতি, নারায়ণগড়েতে, তাদেরকে আমি 30 লাখ টাকা দিয়েছিলাম। কি জন্য? মাটির পরীক্ষা কেন্দ্র তৈরি করার জন্য। আরো কিছু পরীক্ষা হচ্ছে। সেদিন গেছিলাম, সেটা সম্পূর্ণ হয়েছে, একদম আধুনিক মেশিন নিয়েছেন, এখানে আশপাশে কোথাও নেই। আমি সেটা উদ্বোধন করলাম। তো স্থানীয় চাষিরা তারা মাটির নিয়ে গিয়ে জমি টেস্ট করে নিয়ে আসবেন, যে সেই জমিতে কি কি চাষ করতে হবে, সেই জমিতে কি কি অভাব আছে, কি ধরনের সার দেওয়া দরকার, আর কোন চাষ করলে লাভ হবে, কেন ফসল ভালো হচ্ছে না, অনেক সময় বেশি হয়ে যায় চুন, কম করার জন্য কি ব্যবহার করতে হবে, তাহলে চাষে লাভ হবে। তো সেই জন্য এই যে আধুনিক প্রশিক্ষণ, আধুনিক চাষ, যাতে আমাদের কৃষিতে লাভ হয়। বাংলা হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদের দেশও তাই 60-65% লোক এখন গ্রামে থেকে চাষ করে। কিন্তু চাষ যদি কমে যায়, খাবো কি? সারা দুনিয়াতে দেখুন হাহাকার পড়ে যাচ্ছে, খাবার দাবারের দাম বেড়ে যাচ্ছে। আমাদের দেশে আমরা চাষ বাড়িয়েছি। এই যে জুট মিল 7,500 কোটি টাকার এবার নতুন করে ট্রানজেকশন হবে। সেরকম পাট চাষ যদি বাড়ে, চাষির লাভ হবে, পাটের মাধ্যমে আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, বিদেশে সাপ্লাই হবে, অনেক ধরনের, প্রকৃতি সুন্দর হবে, কার্বন কম হবে। দুনিয়াতে একটা বড় সমস্যা এখন এই জলবায়ু পরিবর্তন আর তার সঙ্গে প্রদূষণ হচ্ছে। তো এই প্রদূষণ কম করতে হবে। প্রদূষণ বেশি হওয়ার জন্য দেখুন চাষ হচ্ছে না ভালো করে, ঠিক সময় বৃষ্টি হচ্ছে না। কদিন ধরে শুনছি মুম্বাইতে আর সুরাটে এত বৃষ্টি হচ্ছে, গাড়ি ভাসছে, ঘরের মধ্যে একতলা জল ঢুকে গেছে। কেন হচ্ছে? অতিবৃষ্টি নয়, অল্প বৃষ্টি। গত 2-3 বছর ধরে সিকিম থেকে আরম্ভ উত্তরাখণ্ড অব্দি হিমালয়ে এত বৃষ্টি হয়েছে, বাঁধ ভেঙে গেছে, গ্রামকে গ্রাম ভেসে গেছে। এই যে অতিবৃষ্টি হচ্ছে, আর কোথাও কোথাও জল নেই, বৃষ্টি হয় না। এবছর যেটা হয়েছে, 2-3 বছর আগে ফ্রান্সে 40 ডিগ্রি টেম্পারেচার, ইউরোপের মধ্যে কেউ শুনি। সাহেবদের দেশেতে ফ্যানও নেই, এসিও নেই, কারণ টেম্পারেচার বাড়ে না। আমি এপ্রিল মাসে হল্যান্ডে গেছিলাম 3 বছর আগে। তো হল্যান্ডে গিয়ে দেখি তখন কোট করছে সবাই, লং কোট। 5 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে এপ্রিল মাস। আর সেখানে দেখুন জুন মাসে ফ্রান্সে 40 ডিগ্রি হয়ে গেছে, এত গরম পড়ে গেছে। 2-3 বছর আগে এরকম হয়েছিল, লোকেরা গিয়ে সুইমিং পুলে বসে আছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, চীন ইত্যাদিতে পুকুর নদী শুকিয়ে গেছে, বাঁধ শুকিয়ে গেছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে না। ওদের দেশে বড় বড় মল হয়, বাজার, রাতবেলা অন্ধকার, কারণ বিদ্যুৎ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম পড়েছিল, সেই পুকুরের মধ্যে
পুকুরের জল শুকিয়ে গেছে তখন সে বোমা বেরিয়ে পড়েছে। এরকম ভাবে প্রকৃতি নষ্ট হচ্ছে। কারণ কি? প্রকৃতির অত্যাচার। এত গাড়ি ঘোড়া এসি লাগাচ্ছি, কলকারখানা হচ্ছে, প্রদূষণ হচ্ছে, কার্বন বেড়ে যাচ্ছে, ফলেতে পুরো পশু পাখি সবার অসুবিধা হচ্ছে। তো আমরা আমাদের শাস্ত্র বলুন, আমাদের সংস্কৃতি বলুন বলেছে এই যে পৃথিবী এটা একটা পরিবারের মতো। আমরা যখন বাড়িতে পুজো করি শেষে শান্তি মন্ত্র হয়, ঠাকুর মশাই সবাইকে জল ছিটিয়ে দেয়। মন্ত্র কি বলে? বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি, পৃথিবীর শান্তি, অপ শান্তি, মানে সবার মধ্যে শান্তি আসবে। কখন শান্তি হবে? যদি প্রকৃতিকে আমরা অত্যাচার করি কাউকে শান্তি থাকবে। তারপরে মানুষের উল্টো বুদ্ধি 3 বছর 4 বছর ধরে লড়াই করেছে দেশের দুনিয়াতে। দেখুন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ওইখান থেকে আনতে হয়, আমাদের দেশে নাই। জাহাজ বন্ধ হয়ে যাচ্ছে, দেশে জাহাজের উপর বোম্বে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে, ভয়ে যাচ্ছে না। তো এই যে নিজেদের অত্যাচার করে নিজেদের সর্বনাশ করছে, কত মানুষ মারা যাচ্ছে, দেশ খারাপ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। আমাদের দেশ প্রকৃতিকে পুজো করেছে। এই যে অম্বুবাচী হয়ে গেল, অম্বুবাচীর মেলা চলছিল কদিন আগে গুয়াহাটিতে, কামাখ্যা মায়ের ওখানে বিশাল অম্বুবাচীর দিন লাঙ্গল করতে নেই। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি পুজো করতে হয়। আমাকে সঞ্জয় জি বলছিলেন যে রথের দিন পাটের পুজো হয়, পাট গাছের পুজো করে নতুন পাট ব্যবহার হয়, বিক্রি হয়। আমরা ছোটবেলা জানতাম যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই। এই ধরনের অনেক রীতি আছে, সেগুলো মানতে হয়। আমরা ভুলে গেছি। এটা করার উদ্দেশ্য ছিল প্রকৃতিকে রক্ষা করা। প্রকৃতি আমাদের মায়ের মতো, প্রকৃতিকে যদি রক্ষা করি আমরাও রক্ষা থাকবো। জিও জিনে দো, আমাদের সংস্কৃতিতে বলে সবাইকে বাঁচার সুযোগ দিতে হবে। তাই আমরা সবাইকে নিজের মনে করি পশু দৈব কুটুম্বকম, যে পৃথিবীর সবাই পশু পাখি মানুষ সবাই আমাদের আত্মীয়র মতো। এই যে চিন্তা ভাবনা ভাবতে যেমন যুগ যুগ ধরে আমরা পৃথিবীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তুলসী গাছে জল ঢালা, বৈশাখ মাসেতে সেই আকাশ প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের মাথায় একটা হাঁড়ি ঝুলি দেওয়া, দুব্ব ঘোরা দেয়, টপটপ করে জল পড়তো। কি মায়েরা জানেন কিনা? আজকাল করেন, সব ভুলে গেছে, আধুনিক হয়ে গেছে। এই আধুনিকতার জন্যই বাড়িতে এসি লাগাতে হবে। তারা বলতে এসি চাই, আমি বেরোতে পারবো না। তো প্রকৃতিকে অত্যাচার করতে করতে এমন জায়গায় পৌঁছেছে, বিশেষ করে যে দেশগুলোকে আমরা ফলো করি আধুনিক বলে, আমেরিকা, ইউরোপ, তারা জঙ্গল কেটে ফেলেছে। জঙ্গল কেটে দিয়েছে, পশু পাখিও মরে গেছে। ভাই কে ফেলেছে? জঙ্গল হলে বাঘ সিংহ কোথায় থাকে? তারাও শেষ। বহু প্রাণী নষ্ট হয়ে গেছে। নদীতে এত প্রদূষণ হয়ে গেছে, মাছ নেই। আগে খালে উঠে কত মাছ হতো, আমরা ধরেছি ছোটবেলায়, বিল মাছ, চুনো মাছ, কিন্তু না কেউ। এখন আছে বিষ দিয়ে মাটি শুধু বিষাক্ত হয়ে কেঁচো পড়লে নেই, মাছ করতে আসে। ফলে উর্বর শক্তি কমে যাচ্ছে কিছু না থাকার জন্য। তো পৃথিবী একটা অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচরম শাস্ত্রে বলা হয়, সবাই একই পরিবারের একসঙ্গে পরস্পর যুক্ত আছে। তো আমরা আমাদের প্রকৃতিকে পুজো করা, প্রকৃতিতে বাঁচা, প্রকৃতির সঙ্গে বাঁচা, এই সংস্কৃতি পৃথিবীতে শান্তি এনেছে। তাই এই যে বসুন্ধরা সম্মেলন চলছে না, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিশ্বের মধ্যে সব চিন্তা ভাবনা করে দেখে লক্ষ্য হচ্ছে না, ভারতকে দেখেছে, মোদীজিকে দেখেছে। আসুন আপনি কি করে কি হচ্ছে, আপনারা কি করেন? আমরা জানি রাত্রেবেলা গাছে হাত ফেলে পাতা ছিঁড়লে ঠাকুমার মতো এই পাতা ছিঁড়িস না, গাছে ঘুমোচ্ছে, গাছেও ঘুমোয়। এটা ঠাকুমা 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 জানো বলে জগদীশ বোস বলেছেন গাছের প্রাণ আছে। তার আগে থেকে আমাদের দেশের লোকেরা জানতো। আমরা এইভাবেই বড় হয়েছি, এইভাবে প্রকৃতির সঙ্গে দেখেছি, প্রকৃতিকে পুজো করেছি, প্রকৃতিকে মা মনে করেছি। তো সেজন্য আমরা যারা কৃষক তারা সবচেয়ে বড় প্রকৃতির পূজক, প্রকৃতির সন্তান। প্রকৃতিকে শুদ্ধ রাখা, প্রবন্ধ বাড়িকে পরিষ্কার রাখে, শরীরকে পরিষ্কার রাখে। তো প্রকৃতি যেন দূষিত না হয়, এর দায়িত্ব আমাদের আছে। তো আমরা কৃষককে প্রকৃতি সন্তান তো বলি, অন্নদাতাও বলা। কৃষক যদি চাষ না করে তো হবে কারা? যারা বড় ডায়লগ আছে, তারপর তো ইন্ডাস্ট্রি, এত সভ্যতা তৈরি হচ্ছে, মল তৈরি হচ্ছে, সব ঠান্ডা হয়ে যাবে চাষবাস না না খেতে পেলে। হাওয়া খেয়ে সোনা সোনা খেয়ে বাঁচতে পারবে না, তাকে চাল ডাল ভাত শাকসবজি খেতে হবে। অভাবের জন্য আমাদের সরকার 81 কোটি লোককে 6 বছর ধরে ফ্রিতে রেশন খাওয়াচ্ছে। তাই আমাদের দেশে কেউ দুর্ভিক্ষে মরেনি। আর আমাদের পাশের দেশ আছে বাংলাদেশ, পাকিস্তান, কি অবস্থা? পাকিস্তানে 1 লিটার 2 লিটার পেট্রোলের জন্য সারা রাত লাইন দিতে হয়, বাইকের পেট্রোল ভরাবে। তাও 200 টাকা লিটার, 300 টাকা লিটার। 2 কিলো আটার জন্য এক বেলা লাইন দিতে হয়। কত করে আটা? 60 টাকা, 70 থেকে 100 টাকা করে। আমাদের যে উন্নতিশীল দেশটা খালি মাথা খারাপ হয়ে জন্য করলো, তাই দেশটা শেষ হয়ে গেল।
আমরা প্রকৃতির সঙ্গে আছি, আমাদের পরম্পরা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আজ যে কার্বন মিটিং হচ্ছে এটা ভগবানের আশীর্বাদ আমাদের জন্য। আমরা পাট চাষ করবো, নিজেদের নাম রেজিস্ট্রি করবো, বিনা পরিশ্রমে এই টাকাটা পাবো, সেই কথা বলার জন্য আমরা এসেছিলাম। সবাই এসে খুব সুন্দর অনুষ্ঠান করেছেন। আমি শুনলাম কালকে এখানে রথযাত্রা আছে, ইসকনের তরফ থেকে প্যান্ডেল করা যারা আমাদের দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, আপনাদেরকে আয়োজকদেরকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, আবার দেখা হবে। ভারত মাতা কি। ধন্যবাদ স্যার।